স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আমার? হ্যাঁ স্যার। প্রথম ক্লাস হচ্ছে বাংলা প্রথম পত্র, এটা 8:45 শুরু হবে এমনিতে। আর যেহেতু আজকে স্টুডেন্ট একটু কম, তাহলে আমরা 8:50 শুরু করছি। আমার কথা কি শুনতে আচ্ছা। পাচ্ছো? হ্যাঁ। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবে, দেখতে না পেলে বলবে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার ছবি। আমার নাম হচ্ছে কাজী মুক্তাদির আহমেদ। আমি CADI দিয়ে কাজী লিখি, কিন্তু আমার নাম হচ্ছে কাজী মুক্তাদির আহমেদ, বুঝেছো? হ্যাঁ। আমি হচ্ছি জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকাতে যেটা আছে সেখানে পড়াশোনা করছি, ঠিক আছে? আর আমার ফোন নাম্বারটা আমি দিয়ে রেখেছি এখানে। যদি কোনো ধরনের সমস্যা হয়, ধরলে তুমি কোনো কিছু বুঝলে না, বা তোমার হঠাৎ করে একটা প্রশ্ন মনে হচ্ছে যে এটা যদি কাউকে জিজ্ঞাসা করা যেত কিন্তু কাউকে পাচ্ছি না, তখন তুমি সেটা আমাকে জিজ্ঞাসা করবে, বুঝেছো? জি। আচ্ছা, হ্যাঁ। আমি হচ্ছে তোমাদের বাংলা সাবজেক্ট পড়াবো, তাই এখানে বাংলা লিখে রেখেছি, ঠিক আছে? তো সবাইকে আমার এই ক্লাসে ওয়েলকাম। আমি এখন তাহলে শুরু করে দিই, বিসমিল্লাহ। ঠিক আছে, দেখো, প্রথমত ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের আমার এই ক্লাসে। এটা হচ্ছে আমি, বুঝতে পেরেছো? আমি একটা ইমোজি বানিয়ে দিয়েছি যাতে তোমাদের ভালো লাগে দেখতে। এটা হচ্ছে আমার জি। ছবি। হ্যাঁ, এখন আমরা কাবলিওয়ালা পড়বো। তোমরা কি আগে কাবলিওয়ালা পড়েছো? জি স্যার। এটা কিন্তু একটা হৃদয় স্পর্শ ঘটনা, মাঝে মধ্যে দেখবে মায়াও লাগবে, ইমোশন আসবে, তাই না? হ্যাঁ স্যার। এটা এখন আমরা মজা করে আরো পড়বো। দেখো কি লিখেছে, প্রথম থেকে পড়ি। আমার 5 বছর বয়সের ছোট্ট মেয়ে মিনি একদণ্ড কথা না কইয়াই থাকতে পারে না। মানে লেখকের 5 বছর, এখানে কে লেখকটা? কে? আমি কে? আমি তো হচ্ছে লেখক। লেখকের 5 বছর বয়সের ছোট মেয়ের নাম কি? মিনি। দেখেছো আমরা কতগুলো প্রশ্ন পেয়ে গেলাম এক মুহূর্তে, প্রথম লাইনের মধ্যেই। আমার 5 বছর, কয় বছর? 5 বছরের মেয়ে, ছোট মেয়ে মিনি। মেয়েটার নাম কি? মিনি। কার মেয়ে বলতে পারবে? লেখকের মেয়ে। আচ্ছা, এক দণ্ড কথা থাকতে পারে না। দণ্ড মানে কি জানো? মানে একটা সময়ও, মানে এক মুহূর্ত মনে হয় না, আমরা খালি কথা বলতেই থাকি বলতেই থাকি, মানে নন স্টপ। এই জন্য কি বলেছে যে আমরা, আমার ছোট মেয়ে এক দণ্ড কথা না কইয়া থাকতে পারে না। তুমি কি বুঝতে পারছো? না বুঝতে পারলে বলবে কিন্তু, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমরা কয়টা প্রশ্ন পেলাম? একটা লাইন থেকে 2টা প্রশ্ন পেলাম। প্রথম প্রশ্নটা কি বলতো? আমার বছর মেয়ের মিনির বয়স কত? 5 বছর। আর ছোট মেয়ে মিনি নাম কি মেয়েটার? মিনি। আর মেয়েটা কার? লেখকের। তাহলে 3টা প্রশ্ন পেয়ে গেলাম আমরা, দেখেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখি। সকালবেলায় আমার নহিলে সপ্তদশ পরিচ্ছদ হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাককে কোয়া বলেছিল। সে কিচ্ছু জানে না। সকাল তাহলে কি? এখানেও আমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছি, আসলে আমরা বুঝে নেই জিনিসটা কি। সকালবেলায় আমার নোবেলের সপ্তদশ পরিচ্ছেদ। নোবেল মানে কি জানো? নোবেল মানে হচ্ছে উপন্যাস। উপন্যাস একটা সাহিত্যিক বিষয়, যেমন কবিতা গল্প এমন, তেমন একটা হচ্ছে উপন্যাস। উপন্যাসকে ইংলিশে বলে হয় নোভেল। সপ্তদশ মানে কি? সপ্তদশ হচ্ছে 17। সপ্তদশ মানে জানো তোমরা? হ্যাঁ স্যার। সপ্তদশ মানে হচ্ছে 17। আচ্ছা, কি লিখছে তাহলে? তাহলে লেখক কি বলছে? সকালবেলায় আমি যখন আমার উপন্যাসের 17তম পরিচ্ছেদ, পরিচ্ছেদ মানে হচ্ছে অধ্যায়, তাহলে আমি যখন আমার 17তম অধ্যায় হাত দিয়েছি, এমন সময় আমার যে ছোট মেয়েটা আছে মিনি, সে আমার কাছে আসিয়াই শুরু করে দিল, এটা বললো যে, বাবা, রামদয়াল দারোয়ান। দারোয়ানের নামটা কি? রামদয়াল। তাহলে কি বললো? বাবা, রামদয়াল দারোয়ান কাককে কি বলেছে? কোয়া বলেছে। সে কিচ্ছু জানে না। তাহলে লেখকের মেয়ে, লেখকটি কি বলছে? যে তাদের যে একটা দারোয়ান আছে রামদয়াল দারোয়ান, সে কাককে বলেছে কোয়া। এখানে আমরা অনেকগুলো প্রশ্ন পাচ্ছি কিন্তু, দেখো। সকালবেলায় আমার নোভেলের 17-10 মানে আমার উপন্যাসের 17তম পরিচ্ছেদ, মানে 17তম অধ্যায়। তাহলে আমরা কি কি প্রশ্ন পাচ্ছি? কখন? সকালবেলায় একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে নোভেল। নোভেল মানে কি? উপন্যাস। 2টা প্রশ্ন। 17-10 পরিচ্ছেদ, 3টা প্রশ্ন। আচ্ছা, দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাকে কি বলেছিল? কোয়া বলেছিল। এটাও কিন্তু একটা প্রশ্ন। প্রশ্ন করতে পারে যে কাককে রামদয়াল দারোয়ান কি বলেছিল। তাহলে রামদয়াল দারোয়ান কাককে কি বলেছিল বলো তো? কোয়া। গুড বয়, তুমি দেখি অনেক ভালো মতো মনোযোগ দিচ্ছ। আচ্ছা, দেখি এখন আমরা সামনে যাই। সে আমার লিখবার টেবিলের পাশে, পাশে মানে হচ্ছে পাশে, বুঝেছো? পাশেটা হচ্ছে অন্য সাধুরীতিতে আর কি। সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। দেখুন, আমাদের বাসায় ছোট ছোট ছেলেমেয়েরা আছে, যেমন আমরা যখন ছোট ছিলাম আমরা কি করতাম? যে কোনো জায়গায় বসে খেলাধুলা করতাম। তেমনি এখানে খেলাধুলা বোঝাচ্ছে আগডুম বাগডুম। আমরা শব্দার্থে দেখবো আগডুম বাগডুম মানে কি, ঠিক আছে? দেখো, তাহলে আমরা এখানে প্রশ্ন পাচ্ছি
যে সে আমার, মানে লেখক বলছে আমার যে টেবিলটা আছে পড়াশোনা, সেই টেবিলের পাশে আমার পায়ের কাছে আমার যে মিনি মেয়েটা আছে যার বয়স 5 বছর, সে নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিল। মাঝে মধ্যে আমরা হাত দিয়ে পা দিয়ে খেলি না, দেখবা ছোট ছোট ভাই বোন যদি থাকে আমাদের ঘরে, তারা ছোট ছোট খেলে না, সেটাকে বলা হচ্ছে আগডুম বাগডুম খেলা। তাহলে আমরা এটা দাগিয়ে রাখি যাতে আমাদের এটা এমসিকিউতে আসলে আমরা পারি। আচ্ছা, আমার ঘর পথের ধারে, মানে আমার ঘর রাস্তার পাশেই। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল। মানে মিনি আগডুম বাগডুম খেলছিল হাত দিয়ে, আমরা দেখলাম এর আগের লাইনে। তাহলে কি করছিল? আগডুম বাগডুম খেলছিল। হঠাৎ করে সে আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল, মানে জানালার পাশে ছুটে গেছে এবং চিৎকার করিয়া ডাকিতে লাগলো, মানে চিৎকার মানে জোরে জোরে ডাকিতে লাগলো, কাবলিওয়ালা ও কাবলিওয়ালা। মাঝে মধ্যে দেখবে আমাদের বাসার সামনে যখন মানুষজন তরকারি নিয়ে যায়, এরপর মনে করো যে অন্যান্য কিছু নিয়ে যায়, আমরা ডাকি দিই না যে এই ভাই এই সবজি আলা, এভাবে ডাক দিই না, রিক্সাকে ডাক দিই না এই রিক্সাওয়ালা। তেমনি করে মিনি কাকে ডাকছিল? কাবলিওয়ালাকে। আচ্ছা, কোথায় দাঁড়িয়ে রাখছিল? দেখো আমরা এখানে প্রশ্ন পাচ্ছি, আমার ঘর কোথার ধারে? পথের ধারে। এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। এরপর হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়ে গেল। কোথায় ছুটিয়ে গেল? জানালার ধারে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং কি করতে রাখতে লাগলো? চিৎকার করিয়া রাখিতে লাগলো। দেখেছো একটা লাইন থেকে আমরা কতগুলো প্রশ্ন পাচ্ছি। আচ্ছা, জি আমরা স্যার। এখন শব্দ দেখো, দারোয়ান। দারোয়ান শব্দের হচ্ছে দারোয়ান, মানে দরোয়ান বলেছে এখানে, কিন্তু আসলে দারোয়ান হবে, মানে লেখকটা দারোয়ানকে দরোয়ান বলে ডেকেছে। আচ্ছা, আর কাবুল, আমরা যে কাবুল লিয়ালা দেখলাম না, এখানে কাবুল মানে কি জানো? কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। বাংলাদেশের রাজধানী কি বলতো? ঢাকা। গুড বয়। তেমনি আফগানিস্তানের রাজধানী কি? কাবুল। এটা মনে থাকবে তো? জি স্যার। এখন দেখো কি লিখেছে, কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা মানে কি? যে কাবুলের অধিবাসী, মানে যে কাবুলে থাকে। মানে যেমন আমরা যেমন কি আমাদের কি বলে, আমরা ঢাকাইয়া বলি না, এরপর আমরা কি বলি, হ্যাঁ। আর অনেক কিছু বলি না, তেমনি যারা কাবুলে থাকে তাদেরকে কি বলে? কাবুলিওয়ালা বলে। অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এদেশে নিয়মিত যাতায়াত করতো। মানে যখন আমাদের দেশটা ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান এগুলো যখন একসাথে ছিল, তখন আমরা এক দেশ থেকে এক দেশে খুব সহজেই যেতে পারতাম। এই জন্য বলেছে যে যারা তখন যে লোকরা কাবুল থেকে আসতো, তখন তাদেরকে কি বলা হতো? কাবুলিওয়ালা বলা হতো। আচ্ছা, এরপরে দেখি দণ্ড, যে আমরা বললাম না দণ্ড। দণ্ড মানে কি? মুহূর্ত, মানে এক মুহূর্ত অপেক্ষা না করেই থাকতে পারছে না। এরপরে যে নোবেল, আমি বলেছিলাম না নোবেল মানে উপন্যাস, দেখেছো নোবেল মানে যে উপন্যাস। আচ্ছা, সপ্তদশ মানে কি? 17। এটা মনে রাখবে কিন্তু, এটা কিন্তু তোমাদের ম্যাথ পরীক্ষাও আসতে পারে, অন্যান্য জায়গায়ও লাগতে পারে। পরিচ্ছেদ মানে কি? অধ্যায়। এটা তো আমরা সবাই জানি। পাশে মানে হচ্ছে কি? পাশে। এরপরে আমরা একটা কুইজ দেখি, হ্যাঁ, এই প্রথম পেজ থেকে আমরা একটা কুইজ করি, ঠিক আছে? দেখি বলো তো, প্রথম কুইজটা হচ্ছে খুবই ইজি কুইজ। হ্যাঁ, দেখি প্রথমটা পারো নাকি। গল্পের শুরুতে মিনির বয়স কত বলা হয়েছে? 5। 5 5 বলা হয়েছে, বছর। শিওর? হ্যাঁ। দেখি তো আমরা অ্যান্সার মিলে কিনা আমাদের। ইয়েস, গুড বয়, কংগ্রেচুলেশন, তুমি ফার্স্ট লেভেলটা কমপ্লিট করে ফেলেছো। আমাদের এখানে প্রশ্ন 4টা লেভেল, 2-3টা লেভেলের আছে। প্রথম 2টা হচ্ছে ইজি লেভেল, 3 নাম্বারটা একটু কঠিন লেভেল, 4 নাম্বারটা হচ্ছে সব থেকে কঠিন লেভেল। প্রথমটা পারলে বুঝবো তুমি হচ্ছে গুড বয়, 3rd নাম্বারটা পারলে বুঝবো তুমি হচ্ছে বস, আর 4 নাম্বারটা পারলে বুঝবো তুমি হচ্ছে লেজেন্ড। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। 2 নাম্বার প্রশ্নটা আমরা এখন দেখি। মিনির বিভা নোবেলের কোন পরিচ্ছেদ হাত দিয়েছেন? দেখি এটা পারো কিনা। সপ্তদশ। গুড বয়, তুমি দেখি মাশাআল্লাহ অনেক ভালো, অনেক কিছু পারছো। তাহলে তুমি গুড বয় খেতাব জিতে নিলে। এখন 3 নাম্বারটা পারো কিনা দেখবো, এটা কিন্তু কোনো অপশন নেই। রামদয়াল দারোয়ান কাকে কি বলেছেন? কোয়া। গুড, ভেরি গুড। তাহলে তুমি এখন বস হয়ে গিয়েছো। 4 নাম্বার প্রশ্ন, এটা পারলে তুমি লেজেন্ড হয়ে যাবে। মিনি কি খেলতে আরম্ভ করিল বলতে পারবে? মিনি আগডুম বাগডুম খেলতে আরম্ভ করিল। মাশাআল্লাহ, তুমি দেখি অনেক ভালো, অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট। দেখি যে আমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে, বুঝেছো? সুন্দর করে লিখে দিয়েছি আচ্ছা। আমি অ্যান্সার গুলো যাতে তোমার সুবিধা হয়। আচ্ছা, আমরা তাহলে 2 নাম্বার পেজে যাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ওখানে কি পড়লাম? লাস্টের লাইনটা দেখি একটু। লাস্টের লাইনটা ছিল চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা ও কাবলিওয়ালা। এরপরে পেজে যাই আমরা। পরের পেজে লেখা, ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স, এক লম্বা কাবলিওয়ালা পথ দিয়ে যাইতেছিল।
তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। কঠিন লাগছে তো খুব, আমি কিছুই বুঝছি না, এখন আমি সুন্দর করে বুঝিয়ে দিই। ময়লা ঢিলা কাপড় পরা, মানে তার সেই লোকটা কাবলিওয়ালার কাপড়টা কি ছিল? ময়লা ঢিলা কাপড়। মাঝে মধ্যে দেখবে আমরা অনেক সময় ঢিলা কাপড় পরি না, বা রাস্তাঘাটে দেখবে অনেকেই আছে তার সাইজের থেকেও ঢিলা কাপড় পরে, তাই না? তেমনি দেখো, হ্যাঁ কাবলিওয়ালার ঢিলা কাপড়, তার মাথায় পাগড়ি, ঝুলি ঘাড়ে, ঘাড়ের মধ্যে কি ঝুলি, হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স। আঙ্গুরের বাক্স কয়টা? 2-4টা আঙ্গুরের বাক্স হাতের মধ্যে। এক লম্বা কাবলিওয়ালা। কাবলিওয়ালা কেমন ছিল? লম্বা ছিল। তার কাপড় ছিল ময়লা ছিল এবং ঢিলা ছিল। পাগড়ি ছিল মাথায় এবং ঝুলি ছিল কোথায়? ঘাড়ের মধ্যে। হাতে ছিল গোটা 2-4 আঙ্গুরের বাক্স। তার মানে কাবলিওয়ালা, এটা আমরা মানে বর্ণনা শুনতে পেলাম কাবলিওয়ালাটা কেমন ছিল, ঠিক আছে? এখন দেখো কি লিখছে, কাবলিওয়ালা পথ দিয়ে যাইতেছিল, মানে সেই পথটা দিয়ে কাবলিওয়ালা কি করছিল? যাচ্ছিল। তাহাকে দেখিয়া, মানে তাকে দেখে আমার কন্যারত্ন, কন্যারত্ন মানে কি জানো? ধরো এখানে লেখক তার কন্যাকে রত্ন বলে উপলব্ধি করেছে। কন্যারত্ন মানে বোঝাচ্ছে যে আমার যে মেয়েটা আছে সে রত্নের মতো। মাঝে মধ্যে আমাদের বাবা মা আমাদের ভালোবেসে অনেক ডাকে না, বলে যে তুই আমার চোখের মণি, বলে না এগুলা? এমনি করেই লেখক কি বলছে? তার কন্যাকে কন্যারত্ন বলছে, বুঝেছো? জি স্যার। তাকে দেখে, মানে তাকে দেখিয়ে আমার যে মেয়ে আছে, আমার যে কন্যা আছে, সে কিরূপ ভবদয় হইলো। ভবদয় মানে হচ্ছে তার মনে হইলো, কি জানি মনে হইলো, বলা শক্ত, মানে তার যে কি মনে হলো এটা আমি বলতে পারছি না, এটা খুব কঠিন বলা। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। মাঝে মধ্যে দেখবে যে আমাদের বন্ধু বান্ধবদের মনে জানি কি চলে, আমরা কিন্তু সেটা বুঝি না। আমরা তখন কি বলি যে তার মনে কি চলতেছে, এটা কিন্তু আসলে বলাটা খুব কঠিন, তাই না? জি স্যার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখো, তাহাকে ঊর্ধ্বশ্বাসে, তাহাকে তাহাকে ঊর্ধ্বশ্বাসে, সরি, দাঁড়াও, আমার হঠাৎ করে স্ক্রিনটা জানি কি হচ্ছে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো, তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল, মানে যে কাবলিওয়ালা যাচ্ছিল তাকে জোরে জোরে ডাকাডাকি শুরু করে দিল। ও কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা, এইভাবে ডাকাডাকি শুরু করলো। ঊর্ধ্বশ্বাসে মানে জোরে জোরে। আমরা মাঝে মাঝে জোরে জোরে ডাকাডাকি করি না? ধরলো আমার টেবিল পেলাম না, মোবাইল পেলাম না, হঠাৎ করে ডাকি না আমাদের বাবা মাকে বা বন্ধু বান্ধব ভাই বোনদের, যে এটা কোথায়, এটা কোথায়? তেমনি ঊর্ধ্বশ্বাসে মানে জোরে জোরে। মিনির, তাহলে দেখো আমরা প্রথম প্রথম প্যারা থেকে কতগুলো প্রশ্ন পেয়ে গেলাম। দেখো, ময়লা ঢিলা কাপড়, এটা একটা প্রশ্ন হতে পারে যে কাপড়টা কেমন ছিল? ঢিলা ছিল। এরপর ছিল কি? হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স। তাহলে আঙ্গুরের বাক্স কয়টি? 2-4টি। এক লম্বা কাবলিওয়ালা। কাবলিওয়ালা কেমন? তাহলে লম্বা কাটো, লম্বা। তাকে দেখিয়ে আমার কন্যা রত্ন, তাহলে কন্যা কি? রত্ন। আচ্ছা, ঊর্ধ্বশ্বাসে কিভাবে টাকাটাকে আরম্ভ করিল? ঊর্ধ্বশ্বাসে। এগুলা কিন্তু এমসিকিউ তে আসতে পারে, ক নাম্বার প্রশ্ন তো আসতে পারে, বুঝেছো? জি স্যার। আমার স্ক্রিন দেখা না গেলে বলবে কিন্তু, ঠিক আছে? জি। মিনির চিৎকারে যেমনি কাবলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইলো এবং আমাদের বাড়ির দিকে আসতে লাগলো, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। এর মানে কি? এর মানে হচ্ছে মিনি যখন তখনই হঠাৎ করে অমনি সে ঊর্ধ্বশ্বাসে, মানে হঠাৎ করে সে এমন চিৎকার দিয়ে ওই তার অন্তঃপুর, অন্তঃপুর মানে হচ্ছে ঘর, মানে সে কাবলিওয়ালাকে দেখে লজ্জা পেয়েছে বা কিছু একটা হয়েছে, এজন্য সে বা ভয় পেয়েছে যে কাবলিওয়ালা এরকম, তো ভিতরে ঢুকে গেল বাসা। অন্তঃপুর মানে কি? ঘর বা বাসা দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না, মানে সে এমন ভাবে দৌড় দিয়েছে, মানে মনে হয়েছে যে সে কখনো এই জায়গাটা দাঁড়িয়েই ছিল না। বুঝতে পেরেছো? মাঝে মধ্যে দেখবে আমরা, মনে করো যে পড়াশোনা শেষে বা কোনো মনে করো দুষ্টামি করে জিনিসপত্র এমন ভাবে গুছিয়ে রাখি, মনে হয় যে আমরা ওখানে কখনো দুষ্টামি করিনি। এরকম হয় না আমাদের সাথে? জি হ্যাঁ, স্যার। ঠিক ঠিক তেমনি যে মিনি ছিল, সে এমন ভাবে দৌড় দিল ঘরের ভিতর, তাহার আর চিহ্নই দেখতে পাওয়া গেল, মানে মনে হলো যে সে এখানে নাই। আচ্ছা, পরের লাইন দেখি। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল, মানে মিনির যে মনটা আছে সেই মনের মধ্যে এমন একটা ভাবনা ছিল যে ওই ঝুড়িটার ভিতর সন্ধান করিলে তাহার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। মানে মিনি ভেবেছিল কাবলিওয়ালার যে একটা বড় মস্ত বড় ঝুড়ি আছে, সেই ঝুড়ির মধ্যে অথবা 2-4টা মানব সন্তান, মানে 2-4টা মিনির মতো ছেলে মেয়ে ছিল, এটা ভেবে ভয় পেয়েছে।
মানে সে দেখেছে এত বড় একটা ঝুলি, সেটার মধ্যে হয়তো বা মানুষ থাকতে পারে, সে মনে হয় ডাকাত ধরে, চোর ধরে, সে মনে হয় ডাকাতি করে, এরকম ভাবে ভেবেছিল, বুঝেছো? আমরা মাঝে মধ্যে ভয় পেতাম না ছোটবেলায় এরকম কাউকে দেখলে? বড় বড় চুল, বড় বড় মুকাল না দাড়িওয়ালা মানুষ দেখলে ভয় পেতাম না আমরা? এরপর বড় বড় ব্যাগ আলা দেখলে ভয় পেতাম না যে কি আছে এটার ভিতরে? ঠিক তেমনি। তাহলে মিনি কি ভেবে ভাবলো, মিনির মনের মধ্যে এমন একটা ভয় ছিল যে সেই ভিতরে সন্তান করলে তার মতো দু চারটা মানব সন্তান পাওয়া যেতে পারে, মানে সেই ভয়টা ছিল। আচ্ছা, এখানে কিন্তু একটা প্রশ্ন পেয়েছি আমরা, দেখো। তাহলে কি প্রশ্ন, দেখো দেখো তো। এই যে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে, তাহলে মিনি কে ভেবেছিল তাহার মতো কি পাওয়া যেতে পারে? দু চারটি জীবিত মানব সন্তান। আচ্ছা, এটাও আসতে পারে প্রশ্ন। সে ঊর্ধ্বশ্বাসে কোথায় দৌড় দিল? ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, দেখি। আমি নিজে অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুরে হইতে ডাকিয়া আনিলাম, সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রইল। মানে আমি মিনির যে আমার যে মিনি যে অমূলক মানে কি জানো? অমূলক মানে অযৌক্তিক। মানে তার ভয়ের তো আসলে এটা কোনো ঠিক কারণ নাই। মানুষ ভয় পাবে কখন? যখন জিনিসটা আসলে ভয়ঙ্কর হবে বা জিনিসটা আসলে ভয় পাওয়ার মতো হবে। বাট এটা কি আসলে ভয় পাওয়ার কারণ? ভয় পাওয়ার না, কারণ কাবুলিয়ার তো একটা নর্মাল মানুষই এবং ভালো একটা মানুষ। এই জন্য লেখক কি বলছে, আমি মানে কিন্তু লেখক, এটা মনে রাখবে, আমি মানে কিন্তু লেখক, বুঝেছো? জি স্যার। আমি মানে লেখক। আমি মিনির অমূলক ভয় মানে লেখক বলছে কি আমি আমার মেয়ের যে অযৌক্তিক যে ভয়টা, মানে যেটা আসলে যৌক্তিক না, সেই ভয়টা ভাঙাইয়া, ভাঙাইয়া মানে আমি সেই ভয়টা ভাঙিয়ে দিবার অভিপ্রায়, অভিপ্রায় মানে ইচ্ছা, মানে আমি আমার মেয়ের ভয় ভাঙাই দেওয়ার জন্য বা ইচ্ছা করে তাহাকে তার অন্তঃপুর মানে তার ঘরের ভেতর হতে ডাকিয়া নিয়ে আসলাম। মানে আমি আমার মেয়েকে তার ভয় যদি সহজে ভেঙে যায়, এই জন্য তার ঘর থেকে তাকে ডাকিয়ে আনলাম। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়িয়ে রইলো, মানে মেয়ে এত ভয় পেয়েছে যে তার বাবার সাথে দাঁড়িয়ে রয়েছিল। মাঝে মধ্যে দেখবে আমরা যদি কোনো অপরিচিত জায়গায় যাই বা অপরিচিত মানুষের সাথে কথা বলি, তখন আমরা আমাদের বাবা মার সাথে কিন্তু আটকে থাকি বা ঘেঁষে দাঁড়িয়ে থাকি। ঠিক তেমনি করেও মিনি কি করেছিল, তার বাবার সাথে গা ঘেঁষিয়ে দাঁড়িয়ে রহিল। কাবুলি ঝুলির মধ্যে হইতে খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল, সে কিছুতেই লইল না, দ্বিগুণ সন্দেহের সাথে আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। এখন কাবুলি হচ্ছে ওই কাবুলিওয়ালাটা, কাবুলিওয়ালা কি করলো, ঝুলির মধ্যে মানে তার যে একটা ঝুলি ছিল যেটা দেখে মিনি ভয় পেয়েছিল, সেই ঝুলির মধ্যে হতে কিসমিস কি বের করে দিয়েছিল, কিসমিস। এরপর খোবানি, খোবানি মানে কি জানো? খোবানি মানে হচ্ছে বাদাম। তো মনে করো অন্যান্য ভাষায় এটাকে খোবানি বলে। তো কিসমিস খোবানি এগুলো বাইর কইরা তাহাকে দিতে গেল, সে কিছুতেই লইল না। মানে কাবলিওয়ালা তাকে সাধছে, মানে এটা অফার করছে যে তুমি কিসমিস এরপর বাদাম এগুলো নাও, কিন্তু যে মিনি সে কিছুই নিবে না। এরপর দ্বিগুণ সন্দেহ, মানে সে আরো ভয় পেয়ে গেছে যে না, আমার আমার ভয় লাগছে, আমি যেন আমার বাবার কাছে, দেখো কি লিখছে, দ্বিগুণ সন্দেহের সাথে, শহীদ মানে হচ্ছে সাথে, বুঝেছো? আমার হাঁটুর জি। কাছে সংলগ্ন রহিল। হাঁটুর কাছে কি রইলো? সংলগ্ন। সংলগ্ন মানে আমার হাঁটুর সাথে আরো কাছে কাছে, আমার হাঁটুকে একবার ধরিয়ে রইলো বা হাঁটুর কাছাকাছি যে থাকলো। হাঁটু হচ্ছে আমাদের পায়ের অংশটা, বুঝেছো? পায়ের মাঝখানে যে অংশ। প্রথম জি। পরিচয়টা এভাবে। তাহলে কাবলিওয়ালার সাথে মিনির প্রথম পরিচয়টা কিভাবে গেল? এই যে ভয় পেয়ে গেল, এরপর যে একটা সন্দেহ, এরকম এরকম অবস্থায় গেল, মানে একটা দ্বিধা দ্বন্দ্বে ভুগছিল মিনি, যে সে আসলে ভালো মানুষ কিনা, এরকম কিছু। আচ্ছা, তাহলে এখান হ্যাঁ। থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন পাই। তার ভয়টা কেমন প্রশ্ন, প্রথম প্রশ্নটা কি, ভয়টা কেমন? অমূলক, এটা একটা প্রশ্ন। এরপর কিভাবে দাঁড়িয়ে রইলো? গা ঘেঁষিয়া দাঁড়িয়ে রইলো, এটা একটা প্রশ্ন। ঝুলির মধ্যে হতে কি বাইর করে দিল? কিসমিস খোবানি বাহির করিয়া দিল, এটা একটা প্রশ্ন। এরপর সন্দেহ কেমন ছিল? পরবর্তীতে দ্বিগুণ সন্দেহ, এটা প্রশ্ন আসতে পারে যে সন্দেহ কয় গুণ? দ্বিগুণ। আচ্ছা, প্রথম পরিচয়টা কিভাবে গেল? এভাবেই গেল। এরপরে প্যারায় আছে, কিছুদিন পরে এমনি সকালবেলা বাহির হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহাতটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কইয়া যাইতাছে। তাহার পদতলে বসিয়া সাহস্য মুখে শুনিতেছে এবং মাঝে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। তার মানে কি দেখো, কিছুদিন পরে যখন লেখক একদিন সকালবেলায় বাসা থেকে বের হয়ে যখন যাচ্ছে, সেই সময় দেখছে যে তার তার যে সামনে যে দরজাটা আছে সেটার কাছে একটা বেঞ্চ আছে, সেই বেঞ্চের উপর বসে অনর্গল কথা, অনর্গল মানে হচ্ছে আনলিমিটেড। আমরা যখন মাঝে মধ্যে অনেক কথা বলে আমরা কি বলি যে তুমি তো একটা বাচাল, তেমনি এই অনর্গল মানে সেটাই, যে যে অনেক কথা বলে। উপর বসিয়া অনর্গল কথা কইয়া যেতেছে, এই অনর্গল কথা কইয়া যেতেছে কে বলতো? এই যে আমাদের মিনি। তো মিনি কি করছে? সেই বেঞ্চের উপর বসে
অনর্গল মানে আনলিমিটেড কথা বলে যাচ্ছে। এবং কাবলিওয়ালা তাহার পদতলে মানে তাহার পায়ের সামনে বসে, দেখবে মাঝে মধ্যে কিছু মানুষ আছে আমাদের, মানে ধরো আমাদের বুয়া থাকুক বা অনেক মানুষ আছে যারা আমাদের পায়ের সামনে বসে থাকে, তাই না? বা ভিক্ষুক বলো বা যারা একটু ছোট শ্রেণীর মানুষ তারা বসে থাকে, তারা আমাদের সাথে বসে না কিন্তু। তো এটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। কাবলিওয়ালা কি করেছে, যে তাহার পায়ের সামনে সাহস মুখে মানে হচ্ছে যে সুন্দর মুখে শুনিতেছে, এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। যেমন দেখো, আমি তোমাকে পড়াচ্ছি, তুমি তোমার আমার কথাটা ফুল শুনছো না, এবার মাঝে মধ্যে কিন্তু তুমি আমাকে রেসপন্স করছো। ঠিক তেমনিও মিনিও, ধরো এখানে আমি হচ্ছে মিনি, তুমি হচ্ছে কাবলিওয়ালা, এরকম আর কি, বুঝতে পেরেছো? তার কথাটাও শুনছে এবং মাঝে মধ্যে তার যে মতামত, তার যে ইচ্ছা, তার যেটা বলার আছে সেটাও বলছে। বুঝেছো? জি। আচ্ছা, মিনির পঞ্চবার্ষীয় মানে মিনির 5 বছরের জীবনে, মানে মিনি যে এখন 5 বছর, পঞ্চবর্ষীয় মানে কিন্তু 5 বছর, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আসতে পারে 5 বছর মানে কি বা পঞ্চবর্ষ মানে কি, শব্দ অর্থ আসতে পারে এটা। জীবনের অভিজ্ঞতা মানে 5 বছরের যে তার জীবন, মানে ছোট্ট একটা মেয়ে যে 5 বছরের জীবনের অভিজ্ঞতায় সে বাবা ছাড়া, মানে তার যে বাবা আছে, মানে লেখক, যে এখানে বাবা কিন্তু লেখক, এটা মনে রাখবে, বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। মানে তার বাবা ছাড়া সে এরকম ধৈর্যবান শ্রোতা, যে কিনা শ্রোতা মানে হচ্ছে যে কিনা কথা শুনে, যে কিনা তার কথা শুনতেই থাকে, আর কোনো মানে কোনো ডিস্টার্ব করে না বা কোনো কিছু বলে না, সেরকম আর কেউই পায় নাই। তার মানে সে প্রথম কাকে পাইছিল, বাবাকে পেয়েছিল, যে কিনা ধৈর্যবান শ্রোতা। সেকেন্ড কাকে পাচ্ছে, সেকেন্ড পাচ্ছে কাবলিওয়ালাকে। আচ্ছা, আবার কি লিখেছে দেখো, আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। এর কারণ কি জানো? কারণ কাবলিওয়ালা তাকে বাদাম এবং কিসমিস দিচ্ছে। এই পরিপূর্ণ। আচ্ছা, এখন আমরা একটু দেখি, এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ আছে, দেখেছো? যে একদিন সকালবেলা হইতে বাহির হইবার সময়, কখন? সকালবেলা, এটা একটা এমসিকিউ আসতে পারে। দ্বারের সমীপন প্রস্থ, দেখো এখানে এটা একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, বেঞ্চির উপর কোথায়, বেঞ্চির উপর কোথায় বসিয়া, বেঞ্চির উপর বসিয়া, অনর্গল মানে আর কথা বলতেই যাচ্ছে এরকম। এবং কাবলিওয়ালা তাহার কোথায় বসেছিল, কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়াছিল। পদতল। গুড বয়। এবং মাঝে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। এরপর মিনির পঞ্চবর্ষীয়, এটি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে তার বাবার থেকে ধৈর্যবান শ্রোতা পায়নি, তার মানে তার বাবা হচ্ছে প্রথম ধৈর্যবান শ্রোতা, এবং দ্বিতীয় ধৈর্যবান শ্রোতা হচ্ছে কাবলিওয়ালা। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তার ক্ষুদ্র আঁচল সে পরিপূর্ণ বাদাম কিসমিসে। সংবাদ পাইলাম কাবলিওয়ালার সাথে মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ, তাহা নহে, ইতোমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। তাহলে কি সংবাদ পেয়েছি, মানে যে লেখক সে বলল যে খবর পেয়েছি আমি, যে যে কাবলিওয়ালা ছিল তার সাথে মিনির যে এই যে সেকেন্ড টাইম যে দেখা হলো, শুধু এটাই না, এর আগেও, মানে এই যে তার বাবা দেখলো যে বেঞ্চের উপরে দাঁড়িয়ে কথা বলতেছে, মানে এর আগেও সে তার সাথে দেখা করেছে, কথাবার্তা বলেছে। প্রায় প্রত্যহ মানে কি জানো? প্রত্যহ মানে মাঝে মধ্যেই, প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া, মানে কাবলিওয়ালা মিনিকে পেস্তা বাদাম খেতে দিত। আমাদের মাঝে মধ্যে দেখবে আমাদের বড়রা আমাদের চকলেট দেয় না, ছোটবেলায় দেখো নি আমাদের চকলেট দিয়েছে, মাঝে মধ্যে আমাদের চকলেট দিয়ে অনেক কাজ করিয়েছে, মনে আছে তোমাদের? ঠিক তেমনি করে পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র হৃদয়টুক অনেকটা অধিকার করিয়া লইয়াছে। পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র হৃদয়টুক অনেকটুকু কি করেছে? অধিকার করিয়া লইয়াছে। তার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট, কি ঘুষ দিয়েছিল? পেস্তা বাদাম। আচ্ছা, মিনির ক্ষুদ্রটুকু অনেকটুকু অধিকার করে লইয়াছে, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটিকত বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। মানে তারা যে এখন বন্ধু হয়ে গেছে, কে কে বন্ধু হয়েছে? মিনি বন্ধু হয়েছে এবং কাবুলিওয়ালা বন্ধু হয়েছে। এবং তাদের গুটিকতক মানে হচ্ছে যে তারা যে কিছু কিছু কথাবার্তা বলে, বা তাদের যে কথাবার্তা যে সংলাপ গুলো আছে, মানে তারা যে ধরনের কনভারসেশন করে, সেগুলোর যে কথা এবং ঠাট্টা প্রচলিত আছে, তাদের মানে তাদের নিজেদের মধ্যে কিছু কিছু কথা আছে এবং ঠাট্টা মজাও করে তারা দুজন। হ্যাঁ, যেমন মাঝে মধ্যে আমরা বন্ধুদের মধ্যে অনেক মজা করি না, অনেক বন্ধু থেকে অনেক মজা করে অনেক নামে ডাকি বা অনেক উল্টাপাল্লা কথা বলে মজা করে, তাই না? ঠিক তেমনি করে ওদের মধ্যে হচ্ছে মজার কথা প্রচলিত আছে। দেখি কি কি প্রচলিত আছে। যেমন দেখো, আমরা মাঝে মধ্যে আমাদের বন্ধুদের বলি না যে তুই তো অনেক লম্বা, এত লম্বা, তুই তো একবার দেওয়াল ধরতে পারি, মজা করে বলি না এরকম? এরকম আছে ওদের মধ্যেও আছে। দেখো কি লিখেছে, যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুড়ির ভিতরে কি
মানে রহমত যে আছে, রহমত কি বলতো? কাবলিওয়ালা। রহমতের নাম কি তাহলে আমরা পেলাম? কাবলিওয়ালা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। রহমতের নাম কি? কাবলিওয়ালা। কাবলিওয়ালা। গুড। আর কাবলিওয়ালার নাম কি বলতো? রহমত। গুড বয়। আচ্ছা, রহমত দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, মানে রহমত যে কাবলিওয়ালা ছিল, তাকে যখনই দেখতো মিনি, তার নাম কি বলতো? মিনি নাকি মিনা? দেখি তুমি মনে আছে কিনা। মিনি। গুড বয়। যখনই তাকে দেখতো মিনি, তখন কি বলতো? যে হাসতে হাসতে জিজ্ঞাসা করতো, কাবলিওয়ালা ও কাবলিওয়ালা, তোমার ঝুলির ভিতর কি? তাহলে মজা হাসি হেসে হেসে কি বলতো? কাবলিওয়ালা ও কাবলিওয়ালা, তোমার ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত। আচ্ছা, এখানে কি লিখেছে দেখো, একটি অনাবশ্যক মানে অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর দিত, মানে হচ্ছে যে মানে এমন ভাবে উত্তর দিত যেটা আসলে প্রয়োজন নাই, কিন্তু উত্তর দিত আর কি। মানে ইচ্ছা করে, মানে এটা আসলে না বললেও চলতো, কিন্তু সে তাও বলতো এরকম আর কি। অনাবশ্যক মানে যেটা আবশ্যক না। চন্দ্রবিন্দু, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনাবশ্যক কি যোগ করে উত্তর দিত? চন্দ্রবিন্দু, এটা মনে রাখবে। উত্তর দিত হাতি। মানে মিনি বলছে তাকে, কাবলিওয়ালাকে, যে তোমার এই যে ব্যাগটার ভিতরে কি? এখন কাবলিওয়ালা বা রহমত হাসতে হাসতে বলছে হাতি। মানে এটা একটা মজার বিষয় না? দেখো, আমার তো ছোট্ট একটা ব্যাগ, কিন্তু আমি কি বলছি মজা করে, যে আমার এই ব্যাগের ভিতর কি রয়েছে? হাতি রয়েছে। হাতি। হ্যাঁ। আচ্ছা, তাহলে কাবলিওয়ালা কিন্তু একটু ফান করবো, তাই না? আমরা হ্যাঁ, কিন্তু আমাদের বন্ধুদের সাথে ফান করবো। তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে ফান করো? ফান করার টাইমই কই, পড়াশোনার চাপে। ও, আসলে ঠিকই বলেছো, এখন এত পড়াশোনার চাপ, ফান করারই টাইম পায় না। বুঝতে পেরেছো? সবারই একই অবস্থা, বুঝছো? তারপর সিলেবাস। হ্যাঁ, তারপরে এত বড় বড় সিলেবাস। সমস্যা নেই, আমরা সব ইনশাল্লাহ জয় করে ফেলবো। আচ্ছা, আমরা এরপরে পড়ি দেখো। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত আছে, মানে তাদের দুজনের মধ্যে আরেকটা কথা আছে প্রচলিত। রহমত যখন মিনিকে বলিত, কি তোমার শ্বশুর বাড়ি কখনো যাবে না। এখন দেখো, রহমত যে ছিল সে কিন্তু শিক্ষিত ছিল না, কারণ সে কাবলিওয়ালা ছিল। তো শিক্ষিত যেহেতু ছিল না, এবং ভালো মতো বাংলাও বলতে পারত না, যেহেতু সে আফগানিস্তান থেকে এসেছে, কাবুল থেকে এসেছে আফগানিস্তানের, সুতরাং সে বাংলাটা কিন্তু ভালো মতো উচ্চারণ করতে পারতো না। দেখো কি লিখেছে, যেহেতু উচ্চারণ করতে সমস্যা হয়, এই জন্য সে বলেছে খোকি। এবং আমরা কি বলি? তুমি বলি, কিন্তু সে কিন্তু তুমি বলেনি, সে বলেছে তুমি। তখন তো মাঝখানে মি, তুমি। আচ্ছা, এরপর দেখো, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না, মানে তুমি কি তোমার শ্বশুর বাড়ি কখনো যাবে না, এ মজা করে বলছে। এখন মিনি তো ছোট্ট একটা মেয়ে, সে তো আসলে এরকম কিছু জানেও না। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন কি আমরা এইসব বিষয় জানতাম? বিয়ে শাদীর ব্যাপারে, শ্বশুর বাড়ি শাশুড়ির ব্যাপারে জানতাম না। সেমনি মিনিও জানে না। এখন এই জন্য রহমত মিনিকে মজা করে বলিত, তোমার শ্বশুর বাড়ি কখনো যাবে না, মানে তুমি কি তোমার শ্বশুর বাড়ি কখনো যাবে না। এই জন্য যে বলেছিলাম না, সে বাংলা ভালো মতো পারে না, এই জন্য দেখো কি বলেছে, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি বানানো কিন্তু এটা না আমরা জানি, তাও সে লিখেছে কি? দন্তের স, দন্তের স, রসিকার র, বকারে বা, দশনের র, রসিকার, শ্বশুর বাড়ি। আচ্ছা, এরপর কখনো বানানো ভুল করেছে, দেখেছো? যাই হোক, সে তো বাংলাদেশের না, কাবুলের মানুষ, সে ভুল করতেই পারে, কিন্তু আমাদের কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, জি। কথাটির কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। এখন মিনি কি করছে দেখো, মিনি যে কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ, মানে সে কখনো মানে তাকে যদি কেউ কখনো প্রশ্ন করে, সে অবশ্যই সেটা জবাব দিবে। সে যদি জবাব না দেয়, সেটা মানে তার অ্যাটিটিউডের মধ্যে পড়ে না। আমাদের মাঝে মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে না, যারা অনেক অ্যাটিটিউড দেখায়, কোনো কথাবার্তা বললে একবারে ছাড়ে না, সাথে সাথে জবাব দিয়ে দেয়। হ্যাঁ, এরকম কিছু মানুষ আছে না আমাদের সমাজে? ঠিক তেমনিও মিনিও এরকম। মিনিকে যখন কেউ কিছু প্রশ্ন করে, কেউ কিছু জিজ্ঞাসা করে, কেউ কিছু বলে, তখন সে সেটার উত্তর না দিয়ে থাকতে পারে না, সে উত্তর দিবেই। বুঝতে পেরেছো? দেখো, জি। সে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি শ্বশুর বাড়ি যাবে, মানে সে কি জিজ্ঞাসা করলো, তুমি কি শ্বশুর বাড়ি যাবে, মানে রহমতকে জিজ্ঞাসা করিল তুমি কি শ্বশুর বাড়ি যাবে। এখন দেখো, মিনি কিন্তু বাংলাদেশি, মানে ঢাকা শহরের মেয়ে বা বাংলাদেশি মেয়ে। এই জন্য মিনি কি লিখছে, ভালো মতো বাংলাটা বলতে পারছে, বুঝেছো? তুমি শ্বশুর বাড়ি, দেখো সুন্দর করে লিখেছে। এখন রহমত কি বলছে? রহমত বলছে, রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, আমি আমি শ্বশুরকে মারবো। মানে রহমত কি করতো? রহমত হচ্ছে একটা মজার ক্যারেক্টার। রহমত করতে গিয়ে আমরা হাত দিয়ে ওই যে ঘুষির চিহ্ন করি না, যে ঘুষি মারার অবস্থা, এমনি রহমত তার যে কাল্পনিক শ্বশুর, মানে সে যে বানাইছিল মনে মনে একটা শ্বশুরকে, সেই শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি, মানে আমাদের মতো হাত শক্ত করে, আমরা যখন ঘুষি দেওয়ার জন্য হাত শক্ত করি, সেরকম একটা মুষ্টি বলা হয়। সে মুষ্টি আস্ফালন, আস্ফালন মানে উঠিয়েছে, মুষ্টি উঁচা করে বললো যে আমি শ্বশুরকে মারবো, মানে সে তার শ্বশুরকে মাইর দিবে। এটা কোনো হাসি একটা কথা না?
জি। আমি আমি মানে কিন্তু আমি, সে যেহেতু কাবুলের ছিল সেই জন্য আমি লিখতে পারিনি, বলতে পারিনি। সে বলেছে কি আমি। শুনিয়া মিনি শ্বশুরের নামক কোন এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি, এমন সময় রাস্তায় ভারী একটা গলা শোনা গেল। এখন দেখো কি লিখেছে এখানে। রহমতের আচ্ছা, মিনি যখন এই যে দেখুন, যখন রহমত বলিত আমি আমার শ্বশুরকে মারবো, তখন মিনি এটাকে ভিজুয়ালাইজ করতো, মানে মিনি চিন্তা করিত যে আসলে রহমত তো তার শ্বশুরকে মার দিচ্ছে। তো এটা শুনে অনেক হাসতো তখন। আচ্ছা, এখানে নতুন একটা চেঞ্জ আসছে দেখো গল্পের মধ্যে। হঠাৎ করে এখানে লিখছে লেখক যে মিনির যে মা ছিল সে অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক, মানে সে সবসময় সবসময় একটু খেয়াল রাখতো যে কখন কি হচ্ছে না হচ্ছে। যেমন দেখবে আমাদের বাবা মা আমরা যে যাই করি না কেন, অনেকে আছে না যে খেয়াল রাখে যে আমরা কি করছি, কখন কোথায় যাচ্ছি, কখন কোথায় কি করছি। ঠিক তেমনি মিনির যে মা আছে সেও এরকম। তাহলে মিনির মা কি স্বভাবের লোক? শঙ্কিত স্বভাবের লোক। এটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে। আচ্ছা, রহমত কাবলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। মানে কাবলিওয়ালা সম্বন্ধে তিনি খুব একটা টেনশন ফ্রি ছিলেন না। যে আসলে ভাবছিল, কারণ মা যেহেতু সেহেতু চিন্তা করছিল যে সে যদি আমার ছেলে মেয়েকে সে যদি কিছু করে ফেলে, এরকম কিছু ভাবছিল। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। মানে মিনিট মিনিট যে মানে মিনির যে মা আছে সে মিনির বাবাকে, এখানে তাহার প্রতি যে আমাকে অনুরোধ না, আমাকে বলতে বোঝাচ্ছে আমি লেখককে, মানে মিনির বাবাকে। মিনির বাবাকে বলেছিল বারবার যে আমার মেয়েটাকে খেয়াল রেখো যাতে কাবলিওয়ালা কিছু করে না ফেলে, কাবলিওয়ালা যদি ডাকাতি না করে ফেলে, চুরি না করে ফেলে, খুন না করে ফেলে। একটা ভয় পাচ্ছিল, কারণ যেহেতু কাবলিওয়ালা অপরিচিত, বুঝুনি আমরা মাঝে মধ্যে আমাদের বাবা মাও টেনশন থাকে না যে আমরা কার সাথে মিশছি, এরকম ঠিক তেমনি। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি। প্রুফশিট মানে হচ্ছে এক ধরনের শিট থাকে আর কি। সেটা আমরা মনে করো যে কিছু বিষয় থাকে, মানে যেটা লেখকের লেখার যে লেখাটা, সেটা আবার মানে লেখক একটা গল্প বা কবিতা লিখে সেটাকে আবার রিচেক করে যে এখানে বানান ভুল আছে কিনা, তো ওইটাকে আবার সংশোধন করতে হয় আর কি। তো ওই প্রুফশিট মানে সেটাই বোঝাচ্ছে আর কি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সংশোধন করছে প্রুফশিট, ইম্পর্টেন্ট। এমন সময় রাস্তায় ভারী একটা গোলা শোনা গেল। মানে এমন সময় হঠাৎ করে রাস্তায় এমন জোরে একটা আওয়াজ শোনা গেল, মাঝে মধ্যে দেখবে কারেন্ট চলে গেলে বা মাঝে মধ্যে হঠাৎ করে এমন জোরে একটা শব্দ হয় না রাস্তার মধ্যে, বা টায়ার ফেটে গেলে আমরা ভয় পেয়ে যাই না, ঠিক তেমনি ভারী একটা গোলা, গোলা মানে আওয়াজ, বুঝেছো? হ্যাঁ। গোল, এখানে গোল বলেছে, ভারী একটা গোল শোনা গেল মানে ভারী একটা আওয়াজ শোনা গেল। আচ্ছা, এখন আমরা একটু শব্দার্থ দেখি এখানে। হ্যাঁ, দেখি। কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। কন্যাকে আদর করে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? রত্নের রত্নের। সঙ্গে। আমি বলেছিলাম না রত্নের মতো তুলনা করা হয়েছে, দেখেছো? এটা লেখা আছে এখানে। ভবোদয়, ভবোদয় মানে হচ্ছে ভাবের উদয়, মানে তার মনের চিন্তা ভাবনার জায়গা। আমরা বলেছিলাম না মনে মনে কি ভাবছে সেটা, দেখছো এখানে এটাই লিখেছে। আচ্ছা, ঊর্ধ্বশ্বাসে অতি দ্রুত বেগে, ঊর্ধ্বশ্বাসে মানে কি তাড়াতাড়ি করে, হঠাৎ করে অতি দ্রুত বেগে মানে অনেক জোরে চিৎকার করছে। আম্মু, আমরা হচ্ছে ডাকি না আম্মু আম্মু, এই দাও ওই দাও বলি না, এটা কি ঊর্ধ্বশ্বাসে ডাকছি আমরা, অতি দ্রুত মানে অনেক স্পিডে ডাকছে। অন্তপুর, অন্তপুর মানে কি জানো? বাড়ির যে ভিতরের অংশটা সেটাকে বলা হয় অন্তপুর। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা কিন্তু আসতে পারে শব্দটা, আমার মনে হয় এটা আসবে। অভিপ্রায় মানে হচ্ছে ইচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা শুধু তখন ইম্পর্টেন্ট না, তোমরা যে আরো ক্লাস করবে না, বড় ক্লাস 7 8 9 10 11 12 উঠবে, তখন এই বানানটার এই অভিপ্রায় দেখতে পাবে, এই শব্দ অর্থটা দেখতে পাবে। এটা কিন্তু ভালো মতো করে রাখবে। খোবানি, আমি বলেছিলাম না খোবানি মানে বাদাম, দেখো এখানে বাদাম লেখা আছে, দেখেছো? খোবানি মানে হচ্ছে কি বাদাম জাতীয় ফল। দুহিতা মানে হচ্ছে কন্যা। দুহিতা মানে কি কন্যা, আমরা পড়েছিলাম কন্যা। কিন্তু, তাই না? হ্যাঁ। দ্বার মানে দরজা, সমীপস্থ মানে নিকটে, কাছে মানে আমার পাশেই, আমার পাশেই মানে কাছে নিকটে। অনর্গল অবিরাম অনবরত, আমরা যারা অনর্গল কথা বলে তাদেরকে আমরা বাচাল বলি না, তেমনি মিনি কিন্তু এখানে আসলে বাচালি, বুঝছো? কারণ সে মানে কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে। আচ্ছা, সহস্রমুখ মানে হচ্ছে হাস্যমুখ। পঞ্চবর্ষীয় মানে হচ্ছে 5 বছর বয়সী। পঞ্চবর্ষীয় মানে কি বছর বয়সী? 5 বছর বয়সী, এটা অনেক ইম্পর্টেন্ট। প্রুফশিট, ওই দেখো আমি বলেছিলাম না কোন লেখা ছাপাবার আগে বানান, বাক্য, জ্যোতিচিহ্ন এসব সংশোধনের জন্য মুদ্রিত পত্র। মানে ধরলা তুমি একটা কবিতা লিখবা বা কবিতা লিখেছো, লেখার পরে তুমি যখন ওটা ছাপাবা প্রকাশ করবা, তার আগে তোমার কি করতে হবে? ওটা চেক করতে হবে ওখানে বানান ভুল আছে কিনা, এসব ঠিক আছে কিনা। তো ওই যে
যখন তুমি ছাপাবার আগে দেখবে তখন একটা প্রিন্ট বের করবে না, ওই প্রিন্টটাকে বলা হয় প্রুফশিট, মানে যেটার মধ্যে থেকে তুমি আবার কারেকশন করবে সেটাকে বলা হচ্ছে কি প্রুফশিট। এইটা কিন্তু তোমার 1 নম্বরের যে আমাদের প্রশ্ন আছে না, 1 নম্বরের প্রশ্নগুলো, সেটার মধ্যে কিন্তু এটা থাকতে পারে, বুঝেছো? জি স্যার। ইম্পর্টেন্ট, আমি দাগ দিয়ে রাখি যাতে তোমাদের সুবিধা হয়। পরে কি বুঝতে পারছো? না বুঝতে পারলে বলবে কিন্তু, ঠিক আছে? জি স্যার, স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ, স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। মেওয়া, মেওয়া মানে কি? ডালিম, আঙ্গুর, বাদাম প্রভৃতি ফল। মেওয়া মানে বুঝাচ্ছে আঙ্গুর, ডালিম, বাদাম প্রভৃতি ফল কি কি বলা হয়? মেওয়া বলা হয়। এই গল্পে খুকির জন্য কাবলিওয়ালা এই জাতীয় উপহার নিয়ে এসেছিল। আচ্ছা, কুইজ, এখন কিন্তু কুইজ হবে। প্রথম কুইজটা মানে কি, সবুজ গুলো হচ্ছে যারা হচ্ছে গুড বয় উপাধি পেয়েছিল, আর লালটা হচ্ছে কি যারা বস উপাধি পেয়েছিল, সরি লালটা হচ্ছে হচ্ছে যারা লেজেন্ড, আর এটা হচ্ছে কি যারা বস। দেখি এখন তুমি এখন কি লেজেন্ড উপাধি আছো না? লেজেন্ড, হ্যাঁ। দেখি এটা পারো কিনা তাহলে। 1 নাম্বারটা বলো তো, কাবলিওয়ালার নাম কি? রহমত। গুড বয়, বাহ মাশাআল্লাহ, তুমি তো অনেক ভালো। গুড বয়, তাহলে তুমি গুড বয় খেতাব জিতে নিয়েছো। 2 নাম্বার বলো তো, মিনির ক্ষুদ্রাচল কিসে পরিপূর্ণ ছিল? স্যার ওই জায়গা মিনির নাকি কাবলিওয়ালা হবে? স্যার কাবলিওয়ালা না? কাবলিওয়ালার নাম কি? হ্যাঁ রহমত হবে, রহমত। স্যার হ্যাঁ না, 2 নাম্বার, 2 নাম্বারটা বলছি, 2 নাম্বারটা। স্যার কিসমিস বাদামে। বাহ গুড বয়, তাহলে তুমি 2টা গুড বয় খেতাব জিতে নিয়েছো। এখন 3 নাম্বারটা, মানে তুমি যদি বস নাকি এখন দেখা যাবে। দেখি 3 নাম্বারটা, মিনির পঞ্চবার্ষিক জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। শ্রোতাকে বলো তো এখানে, দেখি পারো কিনা। শ্রোতা কাবলিওয়ালা। গুড বয়, শ্রোতা। তুমি দেখি অনেক ভালো স্টুডেন্ট, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে আরো বরকত দিক। 4 নাম্বারটা, মিনির প্রশ্নের উত্তর দেওয়ার সময় রহমত তার কথায় একটা অনাবশ্যক কি যোগ করতো, দেখেছো? আমরা পড়েছিলাম এটা, বলতো। চন্দ্রবিন্দু। বাহ বাহ, ভেরি গুড, তুমি এখন বস হয়ে গিয়েছো কিন্তু। 5 নাম্বারটা দেখবো, এই দুইটাকে তো কোনো অপশন নেই। কথার জবাব না দিয়ে চুপ করে থাকা কার স্বভাব বিরুদ্ধ, বলতো? মিনির। ভেরি গুড। লাস্টেরটা দেখবো, ঘরে বসে লেখক কি করছিলেন? প্রুফরিড সংশোধন করছিলেন। বাহ মাশাআল্লাহ, তুমি দেখি সবগুলোতেই পারছো, আলহামদুলিল্লাহ। এই দেখো আমাদের এখানে অ্যান্সার দিয়ে দেওয়া আছে সুন্দর করে। ঠিক আছে, তাহলে আমরা এর পরের পেজে যাই, তার আগে একটা জিনিস দেখে নিই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাহলে পরের পেজটা পড়ি, যেখানে একটা কারেকশন হবে, সেটা আমি করে দেই তাহলে তোমার সুবিধা হবে। এখানে হবে মিনির। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের পরের পেজে, চাহিয়া দেখি আমাদের রহমতকে 2 পাহাড়ওয়ালা বাঁধিয়া লইয়া আসতেছে, তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। আমি দ্বারের বাহিরে গিয়া পাহাড়ওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। মানে লেখক চেয়ে দেখতেছে যে রহমতকে 2জন বড় বড় পাহারাওয়ালা, পাহারাওয়ালা মানে হচ্ছে যারা কিনা সিকিউরিটি গার্ড, বা যাদেরকে নাকি দিনে যাদেরকে সৈন্য বলা হতো, বুঝেছো? তো তারা তাদেরকে মানে পেটে ধরে নিয়ে আসতেছে কাবুলিওয়ালাকে। তাহার পিছে ছেলেদের কিছু দল ছিল। মাঝে মধ্যে দেখবা গ্রামগঞ্জে যখন কোনো কিছু হয় তখন দেখবা ছোট ছোট ছেলেদের একটা দল থাকে তাদের পিছে, এরকম আর কি। তো আমি যখন দ্বার, দ্বার মানে হচ্ছে দরজা, বুঝছো? তো দ্বারের হুম। কাছে গিয়ে পাহারাওয়ালাদের দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি। মানে পাহারাওয়ালাদের সিকিউরিটি গার্ডকে আমি দাঁড় করাই জিজ্ঞাসা করতেছি যে কি আসলে বিষয়টা কি। কিয়দংশ, কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে, মানে হচ্ছে কিছু আমি পাহারাওয়ালাদের কাছে শুনলাম, কিছু আমি রহমতের কাছ থেকে শুনলাম। আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত। মানে আমাদের যে নিবার আছে, প্রতিবেশী আছে, সে একজন লোক রামপুরি, রামপুরের জায়গার নাম, সে রামপুরি যে চাদর আছে সেটার জন্য রহমতের কাছে একটুখানি ধারিত, ধার নিয়েছে। ইচ্ছাপূর্বক অস্বীকার করে এবং তাহাই লইয়া বৎসা করিতে করিতে রহমতকে তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। মানে সে
রহমত মানে সে যখন মানে রহমত একজনের কাছে কিছু টাকা ধার পায় রামপুরি চাদরের জন্য। তো যখন সে বলে যে না আমার টাকাটা তুমি ফেরত দাও, তখন সে বলে যে না আমি দিব না, বা মানে বলে যে না, আমার কাছে কোনো ধার নাই। এই যে অস্বীকার করে, দেখছো, অস্বীকার করে। এবং তাহা লইয়াই বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরিয়ে বসাইয়া দিয়েছে, মানে তার সাথে তখন ঝগড়া বা তর্ক লেগে যায় একটা। তখন রহমত কি করছে, তারে এক ছুরি পার মারে দিছে, মানে ছুরি দিয়ে তাকে পেটের মধ্যে দিছে, মানে ছুরি দিয়ে মেরে দিছে। তো একটা জিনিস কি দেখো, আমাদের যখন বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হয়, মাঝে মধ্যে আমাদের মারামারি হয়ে যায় না, এরকম কিছু হয়ে যায় না? তো এরকমই আর কি, বুঝাইছে, বুঝতে পারছো? আচ্ছা। জি রহমত এই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবলিওয়ালা ও কাবলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হয়ে আসিল। মানে রহমতের সাথে যেহেতু তার মারামারি লাগছে, আর রহমত কি করছে, যে সেই যে মিথ্যাবাদী ছিল, যে অস্বীকার করছে তার ধারের টাকা যে নেয় নাই বা দেয় নাই, সেটার উদ্দেশ্যে নানা রকম অশ্রাব্য গালি, খারাপ খারাপ কথা বলতেছে, এই তুই এটা করছো, এই করছো, এই করছো, হ্যান ত্যান জোরে জোরে বলতেছে। হ্যাঁ, তখনই হঠাৎ করে মিনি কাবলিওয়ালা ডাকিতে ডাকিতে ঘর থেকে বাহির হইতে আসলো। গালি দিচ্ছে, অশ্রাব্য গালি দিচ্ছে, এটা বানানটাও ইম্পর্টেন্ট, অশ্রাব্য বানানটা দেখে রাখবে। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। রহমতের মুখ হঠাৎ করেই হাস্য মানে হেসে উঠল রহমত। মিনি একেবারে তাকে জিজ্ঞেস করলো, তুমি শ্বশুর বাড়ি যাবে? মানে মিনি ভেবেছে যেহেতু তাকে দুজন বড় বড় মানুষ ধরে নিয়ে যাচ্ছে, তো মিনি ভাবছে যে সে মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে। তো শ্বশুর বাড়ি যখন যাই আমরা, তখন আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে না, তো এরকম এই জন্য আর কি মিনি ভাবছে। রহমত হেসে বলল, সেখানেই যাবে। আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল। আচ্ছা, মানে রহমত হচ্ছে যখন বললো যে আমি সেখানেই যাচ্ছি, কারণ এত ছোট মেয়ে, সে তো আর বুঝবে না জেলখানা কি বা অন্য কিছু কি। এর জন্য রহমত হাসি হেসে বলেছিল আমি সেখানেই যাচ্ছি। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছরের রহমতের কারাদণ্ড হইল। মানে যেহেতু এই যে এরকম পেটে ছুরি দিয়েছিল, মানে এটাকে কিন্তু আমরা যদি ইংলিশে বলি তাহলে কিন্তু এটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। তো এই জন্য তাহাকে রহমতকে কারাদণ্ড দিছে, যেহেতু এত বড় অপরাধ করছে। মানে যে কারাদণ্ড মানে জেলখানা বা শাস্তি। কারাদণ্ড মানে হচ্ছে কারার মধ্যে থাকতে হবে, কারা মানে হচ্ছে জেলখানা। তাহার কথা এক প্রকার ভুলিয়াই গেলাম। মানে দেখো কি বলছে, যেহেতু সে এত বছর জেলে ছিল, তাই আমরা তাহার কথা মানে তার কথা একেবারেই ভুলে গেছি। কত বছর কাটিয়া গেল, মানে কত বছর চলে গেল। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে। আজ আমার মিনির বিবাহ। মানে কত বছর কেটে গেছে সেই যে ওই কাবুলিওয়ালার সাথে দেখা হয়েছে। তো আমার ঘরে আজকের কথা বলতেছে, আমার ঘরে আজকে কি হচ্ছে, রাত্রি মানে এখনো সন্ধ্যা হতে হতেই মানে সানাই বাজা শুরু করে দিতেছে, আজ আমার মিনির বিবাহ। তাহলে তুমি চিন্তা করো, কত বছর পর মিনি বড় হয়ে গিয়েছে, সেই 5 বছরের মেয়েটা কত বড় হয়ে গিয়েছে এখন, এবং তার বিয়ে শাদী শুরু হবে আজকে। তো আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সালাম করিয়া দাঁড়াইলো। আমি আমার লিখিবার ঘরে, মানে তার যে লেখক যে ঘরের মধ্যে লেখালেখি করে, গল্প লেখে, কবিতা লেখে, এরপর অন্যান্য জিনিস লেখে না, সেই ঘরের মধ্যে হঠাৎ করে রহমত আসিল, আসিয়া সালাম দিল একটা এবং দাঁড়াইলো। আমি প্রথমে তাকে চিনতে পারলাম না, মানে সে এত চেঞ্জ হয়ে গেছে, লেখক তাকে চিনতেই পারে নাই প্রথমে। আমাদের মাঝে মধ্যে অনেক পুরাতন বন্ধু বান্ধবের সাথে দেখা হইলে আমরা ভুলে যাই না তাকে, সে কেমন ছিল, ঠিক তেমনই। তাহার সে তার সে সাথে যে একটা ঝুলি ছিল সবসময়, সেটা নাই। তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই। অবশেষে তাহার হাসি দেখে তাহাকে চিনলাম। মানে কিভাবে চিনেছে তাকে, তার হাসি দেখে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর এটাও ইম্পর্টেন্ট যে আজ ঘরের কোথায় কখন বিয়ে শুরু হচ্ছে, সানাই বাজিতেছে কখন, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। যখন রহমত কবে আসিলি, সে বলল কাল সন্ধ্যাবেলা জেলখানা হইতে খালাস পাইছি। মানে চিন্তা করো, সে কালকে জেলখানা থেকে খালাস পাইছে। খালাস মানে হচ্ছে মুক্তি পাওয়া। কাল আজকে এসে পড়ছে, কবে খালাস পাইছে, কালকে। আমার ইচ্ছা করিতে লাগিল আজকের এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। তখন যে এই মানে ছিল যে মানে তোমার লেখক যে ছিল, সে ভাবলো যে যেহেতু সে জেল ফেরত আসামি, আমাদের একটা মাইন্ডসেট থাকে না যে সে জেল খারাপ কাজ করে এসেছে, জেল ফেরত আসামি, যে সে আসলে কি মানে কিরকম মানুষ, আমাদের বিয়ে শাদীতে থাকবে এটা ভাবতেছিল লেখক। যে সে যদি আজকের এই শুভ দিন, একটা বিয়ের দিন, এই দিনে যদি আমাদের এখানে থাকে, তাহলে আসলে জিনিসটা ভালো দেখায় না। এখান থেকে তাহলে হইতে গেলেই ভালো হয়, মানে সেখান থেকে বের করে দিল, বা চাইলে যে বের করে দিতে। আচ্ছা, আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে। মানে লেখক তাকে কি বলছে, আমাদের বাড়িতে আজকে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। মানে তুমি আজকে আসা, মানে তুমি আজকে আর বাদ দাও, আমার কাজটা আছে তো। কথাটা শুনিয়েই মানে লেখক মানে যে কাবলিওয়ালা ছিল, সে কথাটা শুনে তৎক্ষণাৎ মানে তখনই
চলিয়ে যাইতে উদ্যত হইলো, মানে তখনই চলিয়ে যাবে সে। অবশেষে দরজার কাছে, মানে দরজা যখন কাছে গেল, তখন একটু ইতস্ত করিয়া মানে একটু চিন্তা ভাবনা করিয়া, খুকিকে একবার দেখতে পাইবো না এই কথাটা বললো। খুকিকে একবার দেখতে পাইবো না, আমার যে খুকিটা ছিল সেকে তাকে একবার দেখতে পাবো না। তখন দেখো কি বললো, আমি বললাম আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারোর সাথে দেখা হইতে পারবে না, আজকে বাড়িতে অনেক কাজ আছে, আজকে আর কারোর সাথে দেখা হইতে পারবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইলো, মানে তার মনটা একটু খারাপ হলো স্যার দেখে আমি। হ্যাঁ। স্যার স্যার 5 হ্যাঁ, মিনিট দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি এসে পড়ো কিন্তু, ঠিক আছে? কামরুন নাহার, তুমি কি আছো? কামরুন নাহার, তুমি কি শুনছো আমার কথা? কামরুন নাহার, তুমি আমার কথা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমার, তোমার নাম কি? আবরার মাহমুদ। ও আপের মাহমুদ, আমার নামও কিন্তু আবরার, আমার ডাক নাম কিন্তু আবরার। তুমি কি পড়া বুঝছো? জি স্যার। কোনো সমস্যা হলে কিন্তু জিজ্ঞাসা করবে আমাকে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এতক্ষণ যে পড়াচ্ছি বুঝছো তুমি? কখন আমার পড়া ধরতে পেরেছিলে, কখন থেকে? স্যার শুরু থেকে বুঝতে পারছি। ও তুমি কি মানে আমাকে প্রথম পেজ থেকে পড়া পেয়েছিলে, প্রথম পেজ থেকে যখন শুরু করেছি? স্যার কতটুক পাইছিলাম একটু পাই নাই। মানে এই যে এই পেজ থেকে যখন শুরু করেছি তখন পেয়েছিলে? দাঁড়াও যাচ্ছি, জি স্যার। দেখাচ্ছি। একবারে প্রথম থেকে, এই যে যখন কাবলিওয়ালার সাথে দেখা হয়, এই যে একবারে ফার্স্ট পেজ, এখান থেকে পেয়েছিলে, এখান থেকে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও পেয়েছিলে, কোনো সমস্যা নেই তো? না স্যার। আর এই যে এমসিকিউ আছে আমাদের এখানে, কিন্তু আমরা তিনটা লেভেলের এমসিকিউ করেছি। একটা হচ্ছে ইজি লেভেল, মানে সবুজটা যদি পারো তাহলে বুঝবো তুমি গুড বয়। আর 3 নাম্বার যে লেভেলটা, 2 নাম্বার লেভেলটা, সেটা হচ্ছে হচ্ছে বস লেভেল। তুমি এটা পারলে ভাবো তুমি বস। আর 4 নাম্বার লেভেলটা কিন্তু লেজেন্ড লেভেল, এটা পারলে বুঝবো তুমি লেজেন্ড। বুঝেছো? জি স্যার। তুমি কি পেরেছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, রেসপন্স করবে, বুঝেছো? কোনো সমস্যা হলে আমাকে বলবে কিন্তু, ঠিক আছে? জি স্যার। এখানে আরো অনেক প্রশ্ন উত্তর আমি দিয়েছি, বুঝেছো? ওগুলো আমি তোমাদের তোমরা পেয়ে যাবে, এটা এই যে আমাদের লেকচার শিটটা আছে না আজকে, এটা পেয়ে যাবে, বুঝেছো? তখন তুমি এটা দেখে নিবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে কি আমরা শুরু করে দিব? এখন তো আসলো না, ওর জি নাম জানি কি, গেলাম। আপনি আইসি শুরু করেন। হ্যাঁ, তুমি কি এসেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই আবার। আচ্ছা। আচ্ছা, এই যে দেখো কি হচ্ছে। সে যেন কিছু ক্ষুণ্ণ হইলো, মানে কাবলিয়ার মনটা খারাপ হয়ে গেল। স্তব্ধ ভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে বাবু সালাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। মানে কাবলিওয়ালার মনটা খারাপ হয়ে গেল যখন সে বললো যে আমার কাউকে, সে মিনির সাথে দেখা করতে পারবে না, যখন সে বুঝলো, মনটা খারাপ হয়ে গেল। সে একটু মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো রাস্তার দরজার মধ্যে। এরপরে বাবু বললো তাকে, মানে লেখককে বললো বাবু সালাম, এটা বলে সে দ্বারের বাহির হয়ে গেল। তার মানে হচ্ছে দরজা, মানে দরজা দিয়ে বাহির হয়ে গেল। আমার মনে কেমন একটা ব্যথা বোধ হইলো, মনে করিতেছে তাহাকে ফিরিয়া ডাকিব, এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসতেছে। মানে তখন তার মন যখন খারাপ হয়েছে, লেখক ভাবছে তাকে ডাক দিবে আবার, তখন দেখতেছে যে কাবলিওয়ালা আবার ফিরে আসিতেছে। কাছে আসিয়া কাবলিওয়ালা বলিল, এই আঙ্গুর এবং কিছু কিঞ্চিত মানে হচ্ছে কিছু, বুঝাচ্ছে, বুঝেছো? এবং এই আঙ্গুর এবং কিঞ্চিত কিসমিস বাদাম ফকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। মানে দেখো কাবলিওয়ালা কত ভালো, তাকে বাসায় থাকতেও দিল না, রাখতেও দিল না, কিন্তু তাও কাবলিওয়ালা কি করেছে, তার জন্য কিসমিস আর আঙ্গুর নিয়ে এসেছে এবং তাকে দিবেন। লেখককে বলছে, আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্যত হইলে, মানে সেগুলো নিয়ে যখন আমি টাকা দিব কাবলিওয়ালাকে, তখন কাবলিওয়ালা আমার হাত চাপে ধরেছে, বলেছে আমাকে যে আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। কাবলিওয়ালা লেখককে কি বলেছে, হাত চাপিয়া ধরে। এখানে প্রশ্ন আসতে পারে, কি চাপিয়া ধরিল? হাত চাপিয়া ধরিল, প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না, মানে আপনার যে এত দয়া আমার উপর, এটা আমার মনে থাকবে সারা জীবন, আমাকে টাকা দেওয়া লাগবে না। বাবু, তোমার যেমন একটা লড়কি আছে, লড়কি মানে কি জানো? লড়কি মানে হচ্ছে মেয়ে। আমরা যখন হিন্দি বা দেখি না, হিন্দিতে কিন্তু মেয়েকে লড়কি বলে, বলে না যে লাড়কি, লাড়কি বলে না, লাড়কি লাড়কি, অনেক গান আছে, তাই নি? তাই না? এরকম আর কি, তো লড়কি। যেহেতু সে কাবুল আফগানিস্তানে, তো তারাও কিছু উর্দু কথাবার্তা বলে।
আমারও একটা লাকি আছে, কি লিখেছে তাহলে, বলেছে কি কাবলিওয়ালা, বাবু তোমার যেমন একটা মেয়ে আছে তেমনি আমার, তেমনি আমার দেশে মানে সে যে কাবুল থাকে আফগানিস্তান থাকে, সেমনি আমারও একটা লকি আছে মানে মেয়ে আছে। আমি তাহার মুখখানি স্মরণ করিয়া তোমার কুকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। আমি তো সওদা করতে আসি না, মানে আমি যে আমার যে মেয়ে আছে না তার কথা ভেবে আমি তোমার মেয়ের কাছে আসি, তোমার মেয়ের কাছে আসি। মেওয়া মেওয়া মানে কি, আমরা পড়েছিলাম আঙ্গুর, ডালিম, এসব জাতীয় ফল বা খাবার দ্রব্য যেগুলো উপহার নিয়ে আসতো সেগুলোকে মেওয়া বলে। আমি তো সওদা করতে আসি না, সওদা মানে কি ব্যবসা, আমি তো ব্যবসা করতে আসি না আসলে। আমি তো আসি হচ্ছে আমার তোমার যেমন মেয়ে আছে একটা, আমার একটা মেয়ে আছে, আমি তো দেখতে আসি ওকে। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল, বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। সে এই কথাটা বলার পরে তার যে বড় ঢিলা জামাটা আছে সে জামাটার ভিতর হাত চালাইয়া দিছে, মানে সে জামাটার ভিতরে হাত ঢুকাইছে, দিয়ে বুকের কাছে কোথাও থেকে একটা ময়লা কাগজ বের করছে, বের করে সযত্নে ভাঁজ করছে, ভাঁজ খুলিয়া সযত্নে সে কাগজটার ভাঁজ খুলছে, খুলে তার ময়লার যে টেবিল আছে টেবিলের উপর মিলিয়ে ধরছে। কোথার উপরে মিলিয়ে ধরছে, এটা ইম্পর্টেন্ট আছে, দাগিয়ে রাখলাম এটা। আচ্ছা, দেখলাম সে কি দেখলো, কাগজের উপর ছোট্ট হাতের ছাপ। কাগজটার উপরে কার হাতের ছাপ, ছোট্ট একটা হাতের ছাপ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফটোগ্রাফ নহে, ফটোগ্রাফ না কিন্তু সেটা, তেলের ছবিও না। হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লহিছে, মানে হাতের মধ্যে কিছুটা ভূষা ছিল, ভূষার সাথে হাত চাপ দিলে এরপর কাগজের মধ্যে রাখলে সেটা হাতের একটা চিহ্ন হয়ে যায়। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। মানে কোন রহমত তো থাকে কাবুল আফগানিস্তানে, তার মেয়েও তো ওখানে থাকে, তো সে তো ব্যবসা করে কলকাতাতে, তো সে তো তার মেয়েকে সবসময় দেখতে পারে না। তাই তার মেয়ের যে একটা স্মৃতি আছে তার কাছে, ছোট্ট একটা হাতের যে একটা ছাপ আছে সে কাগজের মধ্যে রেখে যে এখানে আসে, তার বুকের কাছে রেখে দেয়। সেটা দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল, সেটা দেখিয়া সেটা দেখিয়া আমার চোখ কি করে আসিল, ছলছল করে আসিল। সেটা সেটা দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। আচ্ছা, মানে মানে স্যার অনেক মায়া লাগলো, মাঝে মধ্যে আমাদের কোনো কিছু দেখে অনেক মায়া হয় না, ঠিক তেমনি সেই হস্তচিহ্ন আমারই, মিনিকে স্মরণ করিয়া দিল। সেই হাতের চিহ্নটা কার, মিনিরই, এটা স্মরণ করিয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া পাঠাইলাম। আমি সেই সময় হঠাৎ তখনই তখনই অন্তঃপুর হতে ডাকিয়া পাঠাইলাম কাহাকে, মিনিকে। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, মানে ঘরের যে মানুষজন ছিল তারা অনেক আপত্তি করছিল এটাতে। কেন, কারণ কি, কারণ সেই মেয়েটার আজকে বিয়ে, তার মধ্যে একটা জেল ফেরত আসামি আসছে, তো তার সামনে কি মানে তাকে পাঠাতে পারবে? তোমরাও চিন্তা করো যে এটা আসলে পসিবল নাকি। তো এই জন্য ঘরের মানুষজন না করছে যে না আসলে দরকার নেই, এই অবস্থায় পাঠানোর দরকার নেই। কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না, মানে লেখক কোনো কিছুতেই কথা শুনলো না। রাঙ্গাচেলি পরা কপালে চন্দনাকা বধূ বেশিনী মিনি সলজ্জ ভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইলো। এখন দেখো এখানে কিন্তু মিনির একটা বিবরণ বিবরণ দিছে যে মিনি কেমন ছিল, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা যে কোনো প্রশ্নে আসতে পারে। আমার কাছে আসিয়া দাঁড়াইলো। আচ্ছা, তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমত থতমত খাইয়া গেল, তাহাদের পুরাতন আলাপ আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, পক্ষী তোমার শ্বশুর বাড়ি যাবিস, মানে তুমি কি তোমার শ্বশুর বাড়ি যাচ্ছ এখন? হাসিয়া বলল, কারণ সে যখন দেখেছিল তখন তো অনেক ছোট ছিল, আর এখন যখন দেখছে অনেক বড় হয়ে গিয়েছে, তাই সে যে ছোটবেলা যে কথাবার্তা সেটা বলতে পারতো না। সেখানে কিছু শব্দ অর্থ আছে। কোকি, কোকি মানে কি আমরা পড়েছিলাম, কাবুলিওয়ালা কোকি, কোকি শব্দের অশুদ্ধ উচ্চারণ এগুলা। স্বভাব বিরুদ্ধ মানে স্বভাবের বিপরীত। মুষ্টি আস্ফালন মানে জোরে মুখে নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি। নিঃসংশয় মানে শঙ্কাহীন। কিঞ্চিত মানে অল্প, এগুলো আমরা পড়েছিলাম। ধারিত্ব মানে কি, ঋণগ্রস্ত, পড়েছিলাম আমরা এগুলা। লটকি মানে কি, মেয়ে। লাস্ট পেজ আমাদের এটা। কাবুলিওয়ালার সাথে মিনি যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল আমরা সেই দিনের কথা মনে পড়িল, মানে সেই দিনের কথা লেখকের মনে পড়লো, মনটা লেখকের খুব ব্যথা লাগিল মনে। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। মিনি যখন চলে যাচ্ছিল তখন রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটি তোমাদের রূপ বড় হয়েছে। মানে তখনই যে কাবুলিওয়ালা ছিল সেও বুঝতে পারলো যে তাহার যে একটা মেয়ে ছিল ঘরে, যার যে ছোট ছিল, সেও এতটুকু বড় হয়েছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। আচ্ছা, একখানি নোট মানে কি জানো? নোট মানে হচ্ছে টাকার নোট। এখন দেখো টাকার নোট কেন দিচ্ছে এটা বুঝতে হবে কিন্তু আমাদের, কারণ কাবুলিওয়ালা ছিল গরিব মানুষ, বুঝতে পেরেছো?
সে কলকাতায় কি করতো, ব্যবসা করতো। সুতরাং তার কাছে টাকা পয়সা খুব একটা ছিল না, এবং সে জেল ফেরত আসামি ছিল, তার মানে টাকা পয়সা নাই বলতে গেলে। তো লেখক করছে কি, তাকে টাকা পয়সা দিছে, যাতে নোট, যে নোট আছে না, মানে টাকার নোট, ওই নোটটা দিছে যাতে তুমি দেশে ফিরতে যেতে পারো, তোমার খরচগুলো বহন করতে পারো, এবং তোমার মেয়ের সাথে দেখা করতে পারো। এবং সে লেখক আশা করতেছে যে এই যে তোমাদের দুজনের যে মিলনটা হবে, তোমাদের দুজনের দেখা হবে, এর মাধ্যমে আমার যে মিনি আছে, আমার যে মেয়েটা আছে, তার কল্যাণ হবে, এটা আশা করতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের এখানে শেষ। আমাদের শব্দার্থ ওইদিকে আমরা একটু দেখবো এখন, আমরা এগুলো যেটা তোমাদের বই আছে সবাই পাবে ওখানে, বইয়ের মধ্যে হয়তো বা কিছু নাও পেতে পারো, আমি লিখে দিয়েছি সবগুলো এখানেই, এখানে পাবে। আর এখানে সৃজনশীলে কিছু প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন আছে, দেখি এমসিকিউ পারো কিনা তোমরা, এখানে বইয়ের এমসিকিউ গুলো পারবো কিনা দেখি। আছে লেখক পরিচিতি কিন্তু পড়বে, বুঝছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। লেখক পরিচিতি, পরে যে পাঠ পরিচিতি, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। লেখক পরিচিতি যে এখানে যে সালগুলো অনেক ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ, এখন একটা প্রশ্ন আসবে লেখক পরিচিতি থেকে, রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলাম থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন থাকবেই, যে জোড়াসাঁকো ঠাকুর বিখ্যাত পরিবার জন্মগ্রহণ করেন, এটা আসতে পারে। এরপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কি আছে এখানে, এই যে ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ, ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। একাধারে সাহিত্য, নাট্যবিদ, অনেক কিছু ছিলেন, দেখেছো রবীন্দ্রনাথের কত গুণ। রবীন্দ্রনাথের একটি দেশপ্রেমমূলক গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমাদের বাংলা জাতীয় সঙ্গীত কে লিখেছেন, রবীন্দ্রনাথ, প্রশ্নটা আসছে কিন্তু। রবীন্দ্রনাথের লেখা অনেক, লেখা তার বিভিন্ন রচনা সংকলিত রয়েছে। কৈশোরক, এটা আসতে পারে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কৈশোরক নামে একটি সংকলনে, মারা গেছে কবে, 1941 সালের 7ই আগস্ট। আচ্ছা আমরা দেখি তাহলে, আন্ডারলাইন করে রাখি, তোমরা কিন্তু যেগুলো আন্ডারলাইন করবে, বুঝেছো, আমি যেগুলো আন্ডারলাইন করেছি না, ওগুলো কিন্তু তোমরাও তোমাদের বই আন্ডারলাইন করবে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু পাঠ পরিচিতি দেখি এখানে 2 মিনিটের জন্য। বিভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলে মানুষের সুখ দুঃখ, আনন্দ, ভালোবাসা, অনুভূতি অনেকাংশই কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের আফগানিস্তানের মরু পরিবর্তনের রুক্ষ প্রকৃতি গড়ে ওঠে একজন পিতা। দেখেছো, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আফগানিস্তানের মরু পর্বত মানে কি, পাহাড়ি পর্বত যেগুলো আছে না, সেগুলার রুক্ষ প্রকৃতি, সেই প্রকৃতি গুলো কেমন, রুক্ষ, নাতিশীতোষ্ণ আবহাওয়া, এই যে স্নেহ প্রবণ, মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছে, কি সম্পর্কে ধারণা দিয়েছে, মনের ঐক্য সম্পর্কে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, আর যখন যেগুলো হচ্ছে অনেক হাই লেভেলের এমসিকিউ, সেগুলো হচ্ছে এইখান থেকে আসে, বুঝেছো, যেটাও ইম্পর্টেন্ট। এই যে পিতা সবসময়, মাঝে মধ্যে আমরা আমাদের পিতার উপর রাগ করি, অনেক কথা বলি, না, কিন্তু আসলে কিন্তু আমাদের পিতারা আমাদের অনেক ভালোবাসে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, তাই না বলো। এরপর দেখো, কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের, মানে সবার যে সকল দেশে, মানে সবার যে বাবা আছে, তাদের চিরন্তন রূপ উন্মোচিত করেছে, মানে সব বাবারাই যে তাদের সন্তানকে ভালোবাসে, এটা বুঝাইছে। আচ্ছা আমরা একটু বইয়ের এমসিকিউ গুলো দেখি, তোমরা পারো কিনা, এখন কিন্তু দুজনেই অ্যান্সার করবে, ঠিক আছে। দেখি 1 নাম্বারটা কে আগে অ্যান্সার করতে পারে। কাবলিওয়ালা গল্পের সংগীত স্বভাবের মানুষটি কে? মিনির মা। গুড বয়, তোমরা দেখি দুজনেই পেরেছো, আলহামদুলিল্লাহ, কংগ্রাটস। দেখি 2 নাম্বারটা পারে কি কে? মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন? মিনির সাথে মিনির রহমতের দেখা না। বাহ, ভেরি গুড, তোমরা দুজনেই পেরেছো। দেখি 3 আর 4 নাম্বারটা পারো কিনা, 3 আর 4 নাম্বারটা কিন্তু একটু কঠিন আছে। ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় 31 বছর শিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন, একদম তিনি ছেলেটিকে কি হবে বলো তো? রহমত। গুড, তোমরা কি দুজনেই রহমত বলেছো? জি স্যার। আচ্ছা দেখি 4 নাম্বারটা পারো, 4 নাম্বারটা পারবে? স্যার ক নাম্বার। সালামত শিওর হয়ে বলো। স্যার খ। কে খ বলছে কে? স্যার আমি। তোমার নাম জানি কি? আবরার মাহমুদ। হ্যাঁ, আব্বার নাম। আচ্ছা, আর ক বলছে কে? স্যার আমি। আচ্ছা তাহলে দেখি আমরা আসলে অ্যান্সারটা কি। একজন বলছো ক, একজন বলছো কি খ, তাই তো? ঠিক আছে, তো দীপকে কাবলিওয়ালা গল্প কোন দিকে ফুটে এসেছে? আমরা এই প্রশ্নটা আবার করি, তাহলে আমাদের ইজি হবে অ্যান্সারটা বের করা। ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে, পথের রাস্তায় সেটা একদিন তিনি সেটাকে কিছু ভারত জানিয়ে পরে তৈরি করে আনেন। আচ্ছা আচ্ছা, 9 নিয়ে আসেন, ওনারা দেখেন খুব সুবিধা হয়ে ওঠে। আচ্ছা এখানে হবে হচ্ছে
1 ও 2 হবে, ক হবে, বুঝেছো? এখন সহযোগিতা হবে না কেন আমি একটু বলি। যে দেখো, রাস্তায় শুয়ে থাকতে দেখেন একদিন তিনি ছেলে কিছু খাবার দিতে চাইলে সে ভয় পালিয়ে যায়, কয়েকদিন দেখো সে যে কত শিশুকে দেখছে রাস্তায় শুয়ে থাকতে, সে কিন্তু সাহায্য করার কোনো বিষয় না। হ্যাঁ, কারণ সে একটা রাস্তায় শুয়ে থাকতেই পারে, সাহায্য করার বিষয় থাকলে সে তাকে বাসায় নিয়ে যাইতো বা একটা স্থান থাকার জন্য, সে কিন্তু সেটা করে নাই। এবং কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন, এখন বাসায় তৈরি খাবার নিয়ে আসে এটা কিসের জন্য, সহমর্মিতার জন্য, যেহেতু সে গরিব মানুষ এজন্য আর কি। কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন, টেনশন করে মাঝে মধ্যে। এটা হবে ক। আচ্ছা, এখন আমরা কিছু প্রশ্ন আছে, দেখি তোমরা পারো কিনা। লাস্টের দেখি পারো কিনা, বলো তো। প্রথম প্রশ্নের অ্যান্সার কি হবে বলো তো? স্যার অন্তপুরে। অন্তপুরে। আর কে বলছে এটা, কে বলছে, আবরার বলছে নাকি কে বলছে? স্যার আমি মাহফুজ। মাহফুজ বলছো না? জি স্যার। আচ্ছা, তুমি পারবে না আবরার? জি স্যার পারবো। আচ্ছা, 2 নাম্বারটা আবরার বলো তো, তুমি দেখি পারো কিনা। কি স্যার, ঘ নাম্বারটা। 2 নাম্বারটা কাপিওয়ালা ঝুড়ির মধ্যে কি বের করেছিল বলো তো? কিশমিশ। গুড বয়। আচ্ছা, দেখি 3 নাম্বারটা কে পারে দেখি। রহমত। হোম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, তোমরা দেখি অনেক ভালো পেরেছো। এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা বের করবে কিন্তু, হ্যাঁ। এগুলো আমি দিয়ে রেখেছি এখানে, গুলো বের করবে, আমাকে বলবে বের করে যে তোমরা এটাতে মনে করো যে অ্যান্সার ঠিক করেছো কিনা, এটা তোমাদের এক্সামে থাকবে, ঠিক আছে? আচ্ছা। অ্যান্সারের জন্য আমি দিয়ে রাখি যাতে এক্সামটা ভালো মতো করতে পারো। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে বলতে পারো। না স্যার, কোনো প্রশ্ন নেই। কোনো কিছু বুঝো নাই নাকি বা কোনো সমস্যা হতে পারে, এটা বলতে জিজ্ঞাসা করতে পারো। না স্যার, কোনো সমস্যা নাই। আবরার, তোমার কোনো সমস্যা আছে? না স্যার। মাহফুজ, তোমার কোনো সমস্যা নেই? না স্যার। আচ্ছা, আবরারকে তো মনে হয় আমার পরিচিতি দিতে পারিনি, দিতে পারিয়েছিলাম। না স্যার। আচ্ছা, আমার পরিচয়টা দিইনি আমি। আমার নাম হচ্ছে কাজী মুক্তাদির আহমেদ, আর আমার ডাক নামও কিন্তু আবরার। এই যে এটা হচ্ছে আমার ছবি, আমার ফোন নাম্বার, তোমরা কি আমার ফোন নাম্বারটা রেখে দিয়েছো? ফোন নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, বা এছাড়া ওইটা পেয়ে যাবে তখন রেখে দিতে পারো। এই নাম্বারে তোমাদের যখন কোনো বাংলা সম্পর্কিত যে কোনো সমস্যা যদি হয় আমাকে মেসেজ দিবে, বা ইংলিশ সম্পর্কিত হলেও। বাট যেহেতু আমি তোমাদের বাংলা পড়াই, বাংলা সম্পর্কিত যে কোনো সমস্যা হলে এটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবে তোমাদের পরিচয় দিয়ে, যাতে আমার জন্য তোমাদের এটা সুবিধা হয়। আচ্ছা, আর আমরা এখন আসি 22 নাম্বার পেজে। সুতরাং বাই বাই, এটাই হচ্ছে এই যে আমার ছবি এটাও। তো এখন যেহেতু আমাদের শেষ ক্লাসটা, তোমাদের আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। জি স্যার। জি স্যার। কত পড়াতে পেরেছি তোমাদের? আমি হ্যাঁ কি স্যার। একটু আমি কি একটু আনকমন ভাবে পড়াই নাকি নর্মাল ভাবেই পড়াই? স্যার নরমাল। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। পড়া বুঝতে পেরেছো তো, এটাই হচ্ছে মেইন কথা, তাই তো? অবশ্যই। হ্যাঁ, এটা কিন্তু এই যে আমার ছবি, আমি জি। খুব মজা করে এই ছবিটা দিয়ে দিয়েছি। যেহেতু আজকে আমাদের পড়াটা শেষ, তাহলে আমরা অফ আই গো চলে যাচ্ছি। তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তোমরা কিন্তু লিভ নিতে পারবে, বুঝেছো? আচ্ছা। ঠিক আছে, ভালো থেকো কিন্তু, কোনো সমস্যা হলে মেসেজ দিবে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে।